আমরা সাংবাদিকতা ছাত্র ভাই, আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয়, আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন, মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এরকম ব্যাপারটা না, কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই, কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবোই। এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে। দেখেন খালেদ ভাই, এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা। মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না, মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে, এটা তো সমস্যা না। পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায়, সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সেই লিখকে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো, এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের, যে দাদা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে। আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মাহমুদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সবথেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই, শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর। আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে, এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না। আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যেই কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে, আর উনি আসছেন আর এজাজ সাহেব আসছেন। কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই, এটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে? হাদি, আমার কাছে ভালো উত্তর আছে, আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি দিব না। যদি আমি সরকারের স্পোকসপারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইও আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা, যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয়, আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা কিন্তু সত্যি কথা, আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ, আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে এই সরকারের থেকে ভালো বলতেছেন, আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে, এটাও মনে হয়। এবং আপনি হাদিকে শুনেছেন, আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই, আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন। সরি দেখেন, আমি বলি আপনাকে, জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই, কিন্তু দেওয়ার সুযোগ পাই না। মনে করুন আমি যদি হুট করে বলি, বলবো ভাই তোমার তো জিজ্ঞাসা করি না, তুমি বলো কেন, দেখি ঝামেলা। তো প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার। আমি একটা একটা করে বলি, প্রথমত বলি, শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো, এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না। আমি চিন্তাও করি না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি। আমি ডক্টর ইউনূসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি। হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না, আমিও বলতে পারতাম না। আমি অনেক কিছু বলছি, আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি, কিন্তু এখন যেভাবে সরাসরি বলি, এতটা সরাসরি বলতে পারতাম না। কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয়নি। আমি আবার বলি আপনাকে, আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই, এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই। আমি বলেন যে দেয় না, আমাকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই, তার মানে তুমি তলে তলে আওয়ামী লীগ আসিলা, তাহলে তো এই সরকারের আমলেও আমার কেউ থ্রেট দেয় নাই, তাহলে আমি তলে তলে এর সঙ্গে আসি। আমি একটু যোগ করি, হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল, কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি, মানে সরি এই চাকরিতে আসি 28-29 বছর ধরে, আমি কিন্তু খেয়াল করি। কারণ আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন, যে কোনো আপনাকে ডাকতে
দ্বিধা করে না, বরং আপনাকে চায়, আপনি সময় দিতে পারেন না, যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন, আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো, অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না। এই একটা স্পষ্ট তফাৎ কিন্তু আছে, এই স্পষ্ট তফাৎ বুঝতাম না। জি, আমি হয়তো ওটা আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম, আমি বলি আমাকে 2-1 বার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছে রাইট, আগের আমলে, বাট আমি যাইনি। আমি বলছি আমার সময় নাই। তারা কিন্তু আমাকে অভদ্র আচরণ করে না, ধমকায় নাই, এবং তাই বলে ওদেরকে আমি সমর্থন করি? নো, কোনো বিবেচনাতেই করি না। এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো, বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না। কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন, খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, হাদি হয়তো ভুলে গেছে, হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই। কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই। এটা রিয়েলিটি, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, আগেও ছিল না, এখন আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই, যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন। সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে, ওইটা নিয়ে ওই সময়ে ইনকলাবের যে জিনিসটা হয়েছে, আমি ওইটাকে জার্নালিজম মনে করি না। না, ইয়াতে আমাদের পত্রিকায় আমি মনে করি, আমার দেশ, সরি ইনকলাব আমার দেশের, ওটাকে আমি জার্নালিজম এখনো মনে করি না। আমি মনে করি অ্যাক্টিভিজম এবং জার্নালিজম দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি পার্থক্য, আলাদা জিনিস একটা। উনি যেটা করেছেন, মাহমুদুর রহমান সাহেব, উনি আসলে সাংবাদিক না তো ভাই, এটা বলে লাভ নাই। আমার একটা প্রশ্ন আছে, কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না, কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা কি জার্নালিজম ছিল? তারে কি আপনি এত কঠিনভাবে আক্রমণ করছেন, নাম ধরে বলছেন? আমি একটা কথা বলি আপনাকে, কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল, কয়েকদিন আগের কথা, দখল হয়ে গেল, আবার চলে আসলো, ওরা আবার আপোষ করে ফেলাইলো। জনকণ্ঠ যখন দখল হলো, আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি। আমার পাশাপাশি আমি এটাও বলেছি যে শামীমা খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না, কারণ আমি জনকণ্ঠের সাংবাদিকতা করেছি টানা 12 বছর। কিন্তু কামাল ভাই, এবং শামীমা এখানে একদিনের জন্য ওখানে আসেন নাই, কিন্তু কামাল ভাই হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি সম্পাদক হন কিভাবে? কিন্তু কামাল ভাই, আমি বুঝি না, কামাল ভাই এটা বলতে পারবো না। কামাল ভাই, আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছে, জনকণ্ঠের সম্পাদক, সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই। মাহমুদুর রহমান সাহেবের যে যোগ্যতা আছে, ওটা আমি তুলছি, আতিকুল্লাহ খান মাসুদ তুলেছি, আমি বলি আপনাকে, ওটা আমি তুলেছি, কেন তুলবো না? ওইটা আমি বলি, ওটা আমার একটা লেখা আছে ভাই, আমি রিপোর্টার ভয়েস যেটা আছে, সেই ডিআরইউ ম্যাগাজিন বের হয়, ওখানে আমি স্পষ্ট করে লিখেছি যে উনি কিভাবে সম্পাদক হলেন, মালিক হিসেবে সম্পাদক হলেন, সবাই তারা মেনে নিছে, তখন আমি জুনিয়র রিপোর্টার, আমি মেনে নিছি, বলেছি আমি ওখানে, এটা কেন বলবো না? বাংলাদেশে তো সবাই, বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক। আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইত্তেফাকের? আচ্ছা, এখানে একটা কথা আছে, কথা হলো কেন বলি আপনাকে, শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হইতে কোনো বাধা ছিল না, ওটা তারা আইনগতভাবে পারতো। পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে, সেই কঠিনে এখন কি হয়, এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে, যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন, অতএব উনি সম্পাদক হতে পারবেন, এটা ম্যানেজ করে নেয় তারা সবাই, এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন। তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আসে, তাহলে পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না, পরে প্রশ্ন উঠবেও না। এটা হলো আমার দেশের ওই হেডলাইন, ওই নিউজটা আমি পড়েছি ভাই, ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম, কথা পরিষ্কার। ওই উনি যে প্রেডিক্ট করেছেন, উনি যেভাবে লিখেছেন, ওটা ছিল অ্যাক্টিভিজম, এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট, মেবি নট রাইট, সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওটা জার্নালিজম না। আমি সেটাই বলেছি যে এটা যদি সাংবাদিকতা হয় তাহলে ভাই, আমার অবজারভেশন এটা, আমি কিন্তু আমার ওখান থেকে, কামাল ভাই, সাংবাদিকতা তো পৃথিবীতে বহু রকম, আপনি একরকম সাংবাদিক, আমি দুজন ক্লাসেই পড়ছি যেটা বহু রকম আছে, আপনি এটা সাংবাদিকতা না, এটা কেমনে বলবেন মাসুদ ভাই? না, আমি এখনো যেটা, অনেক সাংবাদিকতার ধরন আছে, অনেক সাংবাদিকতার স্কুল আছে, এক এক স্কুলিং এক এক রকম, কোনো সমস্যা নাই। আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো, আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে ভেবেছি, আমার ভাবনার সঙ্গে যায় না, অতএব বলছি না। কিন্তু কামাল ভাই, আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন, তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে, অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, লন্ডনের অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, ভারতে তো টিকবেই অল্প কয়টা। তাহলে